এটিএন বাংলা প্রতিনিয়ত চেষ্টা করে সারা বাংলাদেশে যত গুণী শিল্পী আছে নতুন শিল্পীদেরকে প্রতিনিয়ত দর্শকদের কাছে তুলে ধরতে। আর আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে আছেন আমাদের এটিএন মিউজিকের সেটে বেশ দারুণ একজন কণ্ঠশিল্পী। আমাদের সঙ্গে আছেন চৈতি গাঙ্গুলি। গল্প গানে আড্ডায় সময়টা ভালো কাটবে আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। চৈতি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। সেই 4 বছর বয়স থেকে গানের জগতে হাতে খড়ি, এখনো পর্যন্ত গান শিখছেন, গান করছেন। উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীতই ছিল আপনার সব থেকে বেশি প্রায়োরিটি লিস্টে। আপনার কাছ থেকে জানতে চাইবো বর্তমান সময়ে কি করছেন? আমি 4 বছর বয়স থেকে গানে হাতে খড়ি দিয়েছি, এটা পারিবারিকভাবেই, এবং আমার বাবার কাছেই হাতে খড়িটা দেওয়া হয় এবং এখনো পর্যন্ত গান চলছে। আর বর্তমানে আমি নজরুল সঙ্গীতে মাস্টার্স শেষ করবার পর একটা ইনস্টিটিউটে আছি। ইনস্টিটিউটের নাম হচ্ছে কণ্ঠকুণ্ড আবৃত্তি একাডেমি, খুলনা। সেখানে মিউজিক টিচার হিসেবে কাজ করছেন। এই যে মিউজিক টিচার হিসেবে কাজ করছেন, এতদিন আপনি শিখেছেন, এখন আপনি শেখাচ্ছেন, কেমন লাগছে বিষয়টা? বিষয়টি অবশ্যই চমৎকার, কারণ আমি এত বছর শিখেছি এবং আমার যেটুকু প্রাপ্তি আমি শিখতে পেরেছি, আমি চেষ্টা করি সর্বদা মানে আমার স্টুডেন্টদের মাঝে সেটুকু ছড়িয়ে দেবার। যেহেতু অনেক ছোটবেলা থেকে গান শেখা, কিন্তু ঠিক মনে আছে কোন গানটা থেকে আপনার হাতে খড়ি হয়েছিল? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আমার বাবার হাতে যেহেতু হাতে খড়ি, তখন আসলে আমি বুঝতাম না। ঠিক তখনই সে আমাকে বাগিচায় বুলবুলিতে নজরুল সঙ্গীত এই গানটা প্রতিদিন সকালে উঠে শোনাতেন এবং এই গানটাই আমি অল্প অল্প করে শিখেছি তখন থেকে। তাহলে ছোটবেলা থেকেই নজরুল সঙ্গীত নিয়েই আপনার হাতে খড়ি হয়েছিল। তাহলে কি দুটো লাইন আমরা একটু শুনবো গল্পের এই সময়টাতে? হ্যাঁ, শোনা যায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসী বাসনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। বাহ, দারুণ। একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন মিউজিকের উপরই। হ্যাঁ, ছোটবেলা থেকে গান শিখছেন, তারপরেও কেন মিউজিককে নিয়েই পড়াশোনা করার ইচ্ছে হলো? আসলে মিউজিক আমার মনে হয় যে এটা আমাদের এক জীবনের জিনিস নয়। এটা শিখতে গেলে আমাদের জানার আগ্রহটা আরও বেড়ে যায় এবং তার জন্য অবশ্যই আমাদের মনে হয় যে তত্ত্বীয় যে বিষয়গুলো আছে সেগুলো জানতে হবে, বুঝতে হবে। যার জন্য আমার মনে হলো আরও পড়ালেখা করি, আরও কিছু জানি এবং সঙ্গীতে একটা সার্টিফিকেটও আমার অর্জন হবে। কেন ভালোবাসা নজরুলের প্রতি এত? নজরুলের প্রতি ভালো লাগাটা প্রাথমিকভাবে শুরু হয়েছিল বাবার মাধ্যমেই, পারিবারিকভাবে, কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে নজরুলের প্রতিটি গানের সাথে রাগ রাগিনী এমনভাবে জড়িয়ে আছে এবং নজরুল করতে গেলে তাকে অবশ্যই ক্লাসিক্যাল করতে হয়। তাই আমার মনে হয় যে মানে একটা গানকে কতভাবে প্রস্ফুটিত করা যায়, সেজন্য নজরুল সঙ্গীত আসলে সবার জানা জরুরি। আপনি নজরুল সঙ্গীতকে ঘিরে পড়াশোনা করলেও বা নজরুলকে ঘিরে বিশেষ গুরুত্ব দিলেও আমরা দেখেছি আপনি রবীন্দ্রসঙ্গীত করেন এবং আধুনিক করছেন এবং ফোকও করছেন। আপনি প্রত্যেকটা স্তরেই নিজেকে ভার্সেটাইল রাখার চেষ্টা করেছেন। অবশ্যই। তবুও আপনার স্বাচ্ছন্দ্য বোধের জায়গাটা কোথায়? একজন শিল্পী হিসেবে আমি মনে করি যেমন প্রতিটা মানুষের যখন আমরা মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করি, সবারই সমান সাবজেক্ট থাকে। অনার্সে এসে একটা সাবজেক্টে আমরা মেজর করে থাকি, ঠিক তেমনই জীবনে প্রতিটা বিষয় কিছু না কিছু জানা উচিত, কিন্তু একটা বিষয় মেজর করা উচিত। তো আমার সেই জায়গাটা নজরুল সঙ্গীত, কিন্তু কমফোর্ট ফিল করি ওইভাবে ঠিক বলতে পারবো না, কিন্তু নজরুল সঙ্গীত ভালো লাগে আর পাশাপাশি সার্বিক গান বাজনা করে থাকি। আচ্ছা, আমরা তো নজরুল সঙ্গীত শুনলাম, তো গল্পের এই সময়টাতে আরও একটি গান শুনতে চাই। নজরুলের বাইরে কোন গানটি আমাদেরকে শোনাবেন? আচ্ছা, আমি তাহলে 4 লাইন আপনাকে রবীন্দ্রসঙ্গীত শোনাই। হ্যাঁ, শুনবো। হোলি বার বার ফিরে যায়, হোলি বার বার ফিরে আসে, হোলি বার বার ফিরে যায়, তবে তো ফুল বিকাশে হোলি বার বার ফিরে যায়, কলি ফুটিতে চাহে ফোটে না, কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে
বলি বারবার ফিরে যায়। বাহ, মিষ্টি কণ্ঠে দারুণ একটি গান শুনলাম। নজরুল সঙ্গীতের প্রতি পারদর্শিতা রেখেছেন, রবীন্দ্রসঙ্গীতেও আপনার পারদর্শিতা আছে, আধুনিক করছেন, ফোক করছেন। তবুও ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছেটা এত দেরিতে কেন হলো? আরও আগে কেন আসলেন না? হয়তো আমার বোধোদয়টা খুব দেরিতে হয়েছে, এটা আমার মনে হয়। গানটাকে খুব ভালোবাসি, তবে ইন্ডাস্ট্রিতে আসতে গেলেও আসলে কিছু সুযোগ সুবিধারও প্রয়োজন হয়, সেটি হয়তো আমি খুব তাড়াতাড়ি পাইনি। সেটার জন্য একটু স্ট্রাগল করতে হয়েছে, যেটা অনেকে আছে খুব সহজে পেয়ে যায়, সেটার জন্য আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি কিন্তু অনেকেই মৌলিক গানের প্রতি বেশ গুরুত্ব দিয়েছে, মৌলিক গান নিয়ে কাজ করার গুরুত্ব দিয়েছে এবং স্টেজ করেছে, অনেক বেশি করছে, দেখেছি আমরা বা দেখছি। আপনি স্টেজটা কিন্তু অনেক পরে শুরু করেছেন এবং বিভিন্ন প্রাইভেট চ্যানেলেও আপনি কাজ করাটা অনেক দেরিতে শুরু করেছেন। সুযোগ পাওয়ার পরেও কেন আপনি দেরিতে শুরু করেছেন? আসলে আমি বলবো, আবারও সেই সুযোগের কথাই বলবো। সুযোগ না আসলে আমি আজ এ পর্যন্ত আসতে পারতাম না। এটাই আসলে সবকিছুর জন্য সুযোগ প্রয়োজন, সময় প্রয়োজন, আর সৃষ্টিকর্তা না টানলে হয়তো বা হয় না, এটা আমি বিশ্বাস করি। তাহলে এই মুহূর্তে আপনার প্ল্যানিংটা আসলে কি? এটা গান নিয়ে যদি বলে থাকেন তাহলে বলবো, গান নিয়ে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জয়েন করবার চেষ্টা করেছি বা করছি। আগামীতে ভালো জায়গায় গানটাকে যেভাবে নিয়ে যাওয়া যায়, একজন প্রশিক্ষক হিসাবে হোক বা আমি চেষ্টা করেছিলাম কালচারাল অফিসারের বিষয়টা, সেটা যদি হয় আগামীতে আমি চেষ্টা করব। মানে গানকে ঘিরেই আপনার চিন্তা, গানের বাইরে আপনার পরিকল্পনা আসলেই না। 2005 সাল থেকে আপনি বাংলাদেশ বেতারে আছেন, সেখানে কাজ করছেন এবং বাংলাদেশ টেলিভিশনে আপনি চেষ্টা করছেন আপনি সেখানে জয়েন করার জন্য। তো এই যে যখন সরকারি জায়গাগুলোতে কাজ করেন এবং প্রাইভেট চ্যানেলগুলোতে যখন কাজ করেন, তার মধ্যে কিন্তু বেশ একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আপনার কাছে কতটুকু? পার্থক্যটা আসলে প্রাইভেট জায়গাতে আমি যখন আসি মনে হয় যে কমফোর্ট জোনটা আমার একটু বেশি মনে হয়। সরকারি জায়গাতে আমার মনে হয়েছে অবশ্যই কমফোর্ট, তারপরেও মনে হয় অনেক বিধিনিষেধটা বেশি থাকে, এটা আমার কাছে মনে হয়েছে। আপনি ছোটবেলা থেকে খুলনাতে বড় হলেও আপনি পড়াশোনা করেছেন ঢাকায়, আপনি খুলনা বেতারে কাজ করছেন, কিন্তু বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি কিন্তু টোটালটাই ঢাকা কেন্দ্রিক এবং আপনি ঢাকাতে বিভিন্ন চ্যানেলে কাজ করছেন, খুলনা বেতারে আছেন। এই যে খুলনা টু ঢাকার যে একটা কাজের সমন্বয়, সেটা আপনি কিভাবে করছেন? আচ্ছা, প্রথমত আমি বলি, সেটি হচ্ছে আমার গ্রাজুয়েশন কিন্তু খুলনা পর্যন্তই, এরপর আমি মাস্টার্সটা করেছি ঢাকাতে। তো আমার 1 থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত আমি খুলনাতেই করেছি। বিবিএ করেছি, ফিনান্সে মেজর ছিল, ওখানেই শেষ, পরবর্তীতে এখানে করেছি। আর খুলনা এবং ঢাকার যে জার্নিটা, এটা বলবো আমার জন্য আরেকটু স্ট্রাগল। যেমন হচ্ছে, আজকেও আমি এসছি খুলনা থেকেই। আমি যখন ঢাকাতে ছিলাম মাস্টার্স করবার জন্য, তখন রেগুলার থাকা হতো, কিন্তু এখন থাকা হয় না, তো আসা যাওয়া করা হয় এভাবেই। কিন্তু বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি কিন্তু সম্পূর্ণটাই ঢাকা কেন্দ্রিক। একদম। তো ঢাকাতে না থাকলে আসলে আপনি এই যে নিজেকে তুলে ধরা বা মৌলিক কাজগুলো করার বিষয়টা, এটা কিভাবে প্ল্যান করছেন আপনি? চিন্তা করছি আমি আগামীতে ঢাকায় শিফট করবেন। আচ্ছা, সেভাবেই আপনাকে আসলে এগিয়ে যেতে হবে, এছাড়া কোনো ওয়েও নাই আসলে। সত্যিই তাই। যেহেতু গান করছেন, অবশ্যই পছন্দের অনেক শিল্পী আছে। অবশ্যই আছে। পছন্দের শিল্পী কারা কারা আছেন? পছন্দের আসলে কাকে রেখে কাকে বলি, সবাই অনেক গুণী মানুষ। তার ভিতর বলবো, যদি আমি বর্তমানে বলে থাকি তাহলে অবশ্যই বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী আছে, তারপর আগে আছে কুমার বিশ্বজিৎ, মানে এনারা আমার সবাই খুব যারা লেজেন্ড আছেন, তাদের ভালো লাগে অনেক বেশি। তবে এই গল্পের এই সময়টাতে যদি দর্শকদেরকে একটা মিউজিক ভিডিও দেখাতে চাই, তাহলে কার মিউজিক ভিডিও আপনি প্রেফার করবেন? অবশ্যই বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদার। তাহলে গল্পের এই সময়টাতে দর্শকদেরকে দেখিয়ে নিয়ে আসি, কি বলেন? অবশ্যই। বর্তমান সময়ে শিল্পীদের কিন্তু শুধু গান শোনার বিষয় না, দেখার বিষয় হয়ে গেছে। এখন একজন শিল্পীকে তার নিজেকে প্রমোট করতে হলেও মিউজিক ভিডিওর কোনো বিকল্প নেই। এই বিষয় নিয়ে আপনি কি কিছু ভেবেছেন? অবশ্যই, একজন মানুষের মৌলিক গান অবশ্যই থাকা উচিত। কেন থাকা উচিত? এবং মিউজিক ভিডিও, কারণ আমি তো অন্যের গান করছি, আমি যে একজন শিল্পী, আমার যে একজন স্বকীয়তা আছে, সেটি প্রস্ফুটিত করতে গেলে অবশ্যই মিউজিক ভিডিও করতে হবে এবং মানুষের কাছে সেটা মানে রিপ্রেজেন্ট দিতে হবে। অবশ্যই। আচ্ছা, অনেক স্টেজ পারফরমেন্স করা হলেও আপনি কিন্তু 2024-এ এসে নিজের মৌলিক কাজ নিয়ে চিন্তা করছেন, 2025-এ প্ল্যান করছেন আপনার মৌলিক গান দর্শকদের মাঝে আনার। মৌলিক গান যখন করছেন, সেই জায়গাটাতে আপনি কি কি খেয়াল রাখছেন? কোন বিষয়টার প্রতি আপনি গুরুত্ব দিচ্ছেন? মৌলিক গান করতে গেলে আমি অবশ্যই খেয়াল করব যে আমার যে গানটি, সে গানটি যেন সবার কাছে মানে
বোঝার সক্ষমতা রাখে, এটি প্রথমত দেখতে হবে। এবং মানুষ পছন্দ করে তার সুর, তার কথা, এটা যেন মানে এসে আবার কিছুদিনের ভিতর চলে না যায়, মানুষের হৃদয়ে গেঁথে থাকে। এই জায়গাগুলো আমি অবশ্যই চিন্তা ভাবনা করি। শিল্পীদের তো অনেক ইচ্ছা থাকে যে মিউজিক ডিরেক্টর কার সাথে কাজ করব, কম্পোজার কার সাথে কাজ করা যায়। তো আপনার ক্ষেত্রে আপনার এরকম কেউ আছে পছন্দের যে এর সাথে কাজ করার আমার ইচ্ছা আছে? আচ্ছা, আমি নাম বলবো খুলনার, যেহেতু আমি ঢাকাতে এখনো কাজ করিনি। তো অনিমেষ দাদা নামে একজন আছেন, তো ওনার সাথে আসলে মিউজিক ভিডিও নিয়ে কাজ করবার ইচ্ছা আমার আছে। যেহেতু সর্বক্ষেত্রেই আপনার সক্রিয়তা আছে, বাংলাদেশে কিন্তু প্রাইভেট চ্যানেলগুলোতে প্রতি বছর অনেক রিয়েলিটি শো হয়, যেখান থেকে অসংখ্য ভালো ভালো শিল্পী আমরা পেয়েছি। সেই জায়গাগুলোতে কি আপনার কখনো ইচ্ছে হয়নি যাবার? রিয়েলিটি শো বলতে রিয়েলিটি শো করেছি, যেমন আমাদের খুলনাতে হয়েছিল খুলনা টিভি, সেখানে আমি চ্যাম্পিয়নশিপ পেয়েছিলাম এবং 4টা জায়গাতে আমি ফার্স্ট হয়েছি এবং যার জন্য আমাকে চ্যাম্পিয়ন করা হয়। এটা গত বছর হয়েছিল। আচ্ছা, এই পর্যন্ত। কিন্তু সেটা তো শুধুমাত্রই খুলনা ভিত্তিক। আপনার নিজেকে কি ইচ্ছে করেনি সারা বাংলাদেশের মানুষের কাছে প্রেজেন্ট করতে, বা সেই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? আগামীতে অবশ্যই করব। সেখানে আগামীতে যাওয়ার ইচ্ছা আছে। আমরা অনেক অনেক শুভকামনা জানাই। গল্প গানে আমাদের সময় শেষ হয়ে গেছে, তো যাবার আগে এটিএন বাংলা দর্শক এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে কি বলে যাবেন? আচ্ছা, শুরুতেই ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। তার সাথে সাথে ধন্যবাদ জানাই এখানে আসবার জন্য যে মানুষগুলো আমাকে সহায়তা করেছে তাদের জন্য। এবং আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা, আপনারা সবাই এটিএন বাংলার সাথেই থাকুন এবং নিয়মিত প্রোগ্রামগুলো দেখুন। অনেক ধন্যবাদ। যেহেতু সময় শেষ, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু আয়োজন শেষ করব আপনার গান শুনে। আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি শেষে আমাদেরকে শোনাবেন। সুপ্রিয় দর্শক, গল্প গানে সময় শেষ। আগামীতে আবারও আসবো দারুণ শিল্পীকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি থাকছে আমাদের জন্য? শেষ একটা রাধারমন দত্তের ফোক দিয়ে শেষ করছি, শুনবো। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে